কি এমন ঘটনা ঘটল নায়িকা শাবানার সাথে? কেন তিনি লাইভে এসে কাঁদলেন? কেনই বা তার জীবনের এত বড় একটি সিদ্ধান্ত তাকে নিতে হলো? এক সময়ের পর্দা কাঁপানো কিংবদন্তি অভিনেত্রী শাবানা, যার সিনেমা মানেই ছিল সুপারহিট, প্রেক্ষাগৃহে দর্শকদের উপচে পড়া ভিড় আর উন্মাদনা, কোটি মানুষের হৃদয়ের রানী তিনি। কিন্তু সেই শাবানাকে আজ দেখলে আপনি চমকে যাবেন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তার একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে ভক্তদের চোখ একেবারে কপালে উঠেছে। তাকে একেবারেই চেনা যাচ্ছে না। কেন এমন বুড়ো হয়ে গেলেন তিনি? কেন তিনি হঠাৎ করে নিজের রূপালী জগতের কেরিয়ার ছেড়ে দিয়ে পর্দার আড়ালে চলে গেলেন? তার জীবনে কি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যার কারণে তিনি এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হন? আজ আমরা আপনাদের জানাবো আপনাদের সবার প্রিয় নায়িকা শাবানার জীবনের অজানা সেই গল্প এবং তার বর্তমান জীবনের কিছু অবাক করা তথ্য। তাই সম্পূর্ণ গল্পটি জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাংলা চলচ্চিত্রের এক সোনালী অধ্যায়ের নাম শাবানা। তার আসল নাম আফরোজা সুলতানা রত্না। চট্টগ্রামের রাউজান এলাকায় তার জন্ম। খুব অল্প বয়সে শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন তিনি। শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও খুব দ্রুতই নিজের অভিনয়, অপরূপ সৌন্দর্য আর গুণের জাদুতে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের চলচ্চিত্রের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা। প্রায় ৩ দশকের দীর্ঘ এবং বর্ণাঢ্য অভিনয় জীবনে তিনি অভিনয় করেছেন প্রায় ৩০০টিরও বেশি চলচ্চিত্রে। ৭০, ৮০ এবং ৯০-এর দশকে শাবানা ছিলেন ঢালিউডের অপ্রতিদ্বন্দ্বী এক নায়িকা। একের পর এক ব্যবসা সফল এবং কালজয়ী সিনেমা তিনি দর্শকদের উপহার দিয়েছেন। তার অভিনয় দক্ষতা এতটাই নিখুঁত ছিল যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও তিনি এক অনন্য রেকর্ড গড়েছেন, যা আজও নতুন প্রজন্মের শিল্পীদের কাছে বিশাল এক অনুপ্রেরণা। ব্যক্তিগত জীবনে ১৯৭৩ সালে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী ওয়াহিদ সাদিককে বিয়ে করেন শাবানা। তাদের দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সংসার আলো করে জন্ম নেয় ২ মেয়ে ও ১ ছেলে। কেরিয়ারের একেবারে তুঙ্গে থাকা অবস্থায় সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ করেই ১৯৯৮ সালে তিনি আনুষ্ঠানিকভাবে অভিনয় জীবনকে চিরতরে বিদায় জানান। কোটি ভক্তকে কাঁদিয়ে কেন এই হঠাৎ বিদায়? এর পেছনে রয়েছে এক অজানা ও হৃদয়ে দাগ কেটে যাওয়া ঘটনা। জানা যায়, এক সময় তার একটি মেয়ে হারিয়ে গিয়েছিল। সেই ঘটনায় একজন মা হিসেবে তিনি মানসিকভাবে মারাত্মকভাবে ভেঙে পড়েন। তখন তিনি মনে মনে চরম প্রতিজ্ঞা করেছিলেন এবং এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে মেয়েকে যদি তিনি সুস্থভাবে ফিরে পান, তাহলে আর জীবনেও তিনি এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরবেন না, কোনো সিনেমা করবেন না। অবশেষে সৃষ্টিকর্তার কৃপায় মেয়েকে ফিরে পাওয়ার পর তিনি তার সেই কঠিন কথা রাখেন এবং চিরতরে রূপালী অভিনয় জগৎ ছেড়ে দেন। এরপর তিনি তার সন্তানদের ভবিষ্যৎ এবং উচ্চশিক্ষার কথা বিবেচনা করে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পর্দার আড়ালে চলে যাওয়ার পর দীর্ঘ সময় তিনি লোকচক্ষুর অন্তরালেই ছিলেন। বর্তমানে শাবানার ২ মেয়েই উচ্চশিক্ষিত এবং নিজ নিজ কর্মজীবনে প্রতিষ্ঠিত। তার এক মেয়ে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য ইয়েল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন এবং পরবর্তীতে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় গবেষণার সঙ্গেও যুক্ত ছিলেন। তার ছেলেও কাজ করছেন অর্থনৈতিক খাতে এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। কিন্তু সম্প্রতি ছেলের আবদার মেটাতে গিয়ে শাবানার একটি পারিবারিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, যেখানে তাকে তার স্বামী এবং ছেলের সাথে কেক কাটতে দেখা যায়। সেই ছবিটি ভাইরাল হওয়ার পর ভক্তরা রীতিমতো অবাক হয়ে যান। বয়সের ভারে শাবানাকে এখন আর একেবারেই চেনা যাচ্ছে না। এক সময়ের সেই গ্ল্যামারাস নায়িকা অনেকটাই বুড়ো হয়ে গেছেন। তার চোখে মুখে বয়সের ছাপ স্পষ্ট। তবে রূপালী জগতের চাকচিক্য তাকে ভুলিয়ে দিতে পারেনি তার শেকড়কে। দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও সুযোগ পেলেই তিনি ছুটে আসেন নারীর টানে। দেশের প্রতি তার রয়েছে অগাধ ভালোবাসা। তিনি নিজেই জানিয়েছেন, দেশে আসলে এবং নিজের গ্রামের বাড়িতে গেলে তিনি যেন সেই ছোটবেলার শাবানা হয়ে যান। গ্রামের সবার সাথে মিলেমিশে হাতে হাতে কাজ করেন। মাঝখানে একবার তার স্বামীর রাজনৈতিক নমিনেশন পাওয়ার জন্য তিনি তাকে সাথে নিয়ে দেশে এসেছিলেন, কিন্তু সেই সময় নমিনেশন না পাওয়ায় তারা আবার আমেরিকায় ফিরে যান। বর্তমানে তিনি আমেরিকা প্রবাসী হলেও তার মন পড়ে থাকে দেশেই। বন্ধুরা, চলুন এখন নায়িকা শাবানার সেই ইন্টারভিউটা দেখে নেব, যেখানে তিনি তার জীবনের সাথে ঘটে যাওয়া সেই ভয়ঙ্কর ঘটনাগুলো বললেন খুলে। চলুন ভিডিওটা দেখে নিই তাহলে। সত্যি কথা বলছি, রাজ্জাক ভাই, বুলবুল আহমেদ, আলমগীর ভাই, এনাদের সাথেই বেশি ছবি হয়েছে, তাই না? বুলবুল আহমেদ সাহেব, আলমগীর ভাইয়ের সাথে বেশি, তারপর রাজ্জাক ভাই, তারপরে বুলবুল আহমেদের সাথে বেশ কিছু ছবি হয়েছে। আমার কাছে সবাই, কিন্তু আমার সাথে সবাই মানে ঠিকই ছিল। ডাইরেক্টর তো বোঝাতে, তারপর আমি আমার নিজের মতো করে আমার নিজের ইয়েতে ঢেলে আমি তারপরে আমি যেমন একটা গ্রামের মেয়ে করতে গেলে, আচ্ছা গ্রামের মেয়ে, আচ্ছা আমি যখন কোনো শুটিং করতে যেতাম দেখতাম যে আচ্ছা ও কিভাবে চলে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, কিভাবে তার চাউনি, এগুলো আমি কিন্তু পর্যবেক্ষণ করতাম।
যদি ওই যে কোনো মার্কেটে বা কোনো দেখতাম যে একটু হাইফাই করে, কিন্তু আমি পোশাক আশাকের ব্যাপারে খুব সচেতন ছিলাম, যতই বড় লোক হোক, কিন্তু আমি কিন্তু ওর বাইরে না। একটা ছবি ছিল বধূ বিদায় ছবি, বধূ বিদায় ছবিতে আমাকে গ্রামের রোলটা দিলেন কাজী জয়ী সাহেব। আমাকে বললেন, প্রথম গল্পটা আমাকে শোনানোর পরে তখন আমাকে বললেন যে দেখো এটা। তারপরে আমি বললাম কি যে গ্রামের মেয়ে। তখন বলে কি দেখো এটা এমন গ্রামের মেয়ে, খালি গায়ে শাড়ি পরে পড়তে হবে। তখন যখন আমি বললাম কাজী ভাই এই ক্যারেক্টার আমি বলে কি না তুমি খুব সুন্দর করবে, আমি চাষি মেয়ে করলাম, তুমি এত সুন্দর মেয়ে। আমি বলছি ওইটা তো আমি পারবো না, আমার দ্বারা হবে না। যতই হোক হয় না, এক একটা নিজস্ব একটা থাকে। তখন বলে আচ্ছা ঠিক আছে। তখন আমাকে স্বরের রোলটা দিলেন, কবরীকে দিলেন ওই রোলটা। আগে আমার চরিত্র, গল্প আর চরিত্রটা আগে এইটা, তারপরে দেখতাম ডাইরেক্টর। তারপরে যখন দেখতাম না ডাইরেক্টরটা ঠিক আছে, তারপরে আমি বললাম না আমার চরিত্রটা তো ভালো, সে যাই হোক, হয়তো সিম্পল যদি সে করে, তারপরেও তো আমার একটা কিছু করণীয় থাকবে। সেই জন্য আমার চরিত্রটা আগে দেখতাম। হিরো কে অন্য কে আমার দরকার নাই, আমি চিন্তা করতাম আমারটা ভালো হোক, আমারটা ভালো হোক। এই ব্যাপারে আমি খুব একটু সেলফিশ ছিলাম। আমার বাবার না থাকলে হয়তো আমি খুব সত্যি কথা বলতে কি ছোটবেলায় একটু মানে কম কথা বলতাম, বেশি কথা বলতাম না। আর আমার যখন ওই এহতেশাম সাহেব ছিল আমার বাবার চাচতো ভাই, না মামা তো ফুফাতো ভাই বোধহয় ছিল। যখন আমার বাসায় ঈদের দিন আসলেন তখন বলে কি যে আব্বাকে বললো যে তোর মেয়েটাকে আমি একটা ছবি চাই না। তো আমার মেয়ে কি অভিনয় করবো, ও তো ভালো করে সামনে আসতে চায় না, ও এত লাজুক। বলে না তুই কিচ্ছু হবে না, তুই তোর মেয়েটাকে দে, আমি এরকম মেয়ে খুঁজছিলাম। তো তখন করলাম, ওইটা করার পরে তো আমার প্রথম শট ওটা হয়েছিল একটা বাড়িতে ছিল, রসনারা নায়িকা, রহমান নায়ক ছিল। বড় কি ভাইয়া আপুর বিয়ে, দৌড়ে খুশিতে দৌড়ে এসে ধরবো, তখন ভাইয়া আমাকে ধরে বলবে কি তাই নাকি রে, শুধু এই একটা শট হলো প্রথম শটে প্রথম ওকে। তখন বলো কি রে বলছিলাম না যে তোর মেয়ে পারবে, তুই কেমন দিতে চাচ্ছিস না। তো তখন এইভাবে আসা হলো। না তখন আমার ইমোশন ছিল, কিন্তু চকরি ছবির কথা মনে আছে। চকরিতে দিছিল 5,000 টাকা। লাস্ট ছবি কার করলাম সোহানের না মা যখন বিচারক একটা করলাম। হ্যাঁ ওটা শুটিংটা শেষ অন্য, কিন্তু ওইটি ছিল শেষ। কত ছিল আমার বাবা ডাইরেকশন দিয়েছিলেন দুটা ছবি, একটা মুক্তি আর একটা কি না মালকা, দুটো ছবি। হ্যাঁ তুমি যত পুরানা স্মৃতি, সব ছবি, ভালো গান সব আমাদের ভালো। এই লাস্ট চাচ্ছিলাম যে এটা করার জন্য, বেগম রোকেয়াটা করার জন্য, কিন্তু পারলে হয়তো ভালো আরো ভালো লাগতো। এই ছবিটার প্রতি একটা আফসোস থেকে যায় আর কি, শেষ করতে পারলাম। দত্তদা কতবার যে অফিসে আসছে, আমার সাদেক, আমার জীবনের একটা শেষ ইচ্ছা এই ছবিটা হোক। হবে কি করে তো পরে না শেষকালে আমি বললাম, শেষকালে আমি বললাম কি দত্তদা এক কাজ করেন, এখন পারমিশন, ওটা কি এখানে লোকাল ছবি করে কাউকে নিয়ে করেন। বলে শাবানা শোন, তোর আদলটা বেগম রোকেয়ার মতন, আদলটা বেগম রোকেয়ার মতো, আমি অন্য কাউকে দিয়ে করতে পারবো না। হিরোদের মধ্যে তো শাকিব খানকে তো অবশ্যই, আর মেয়েদের মধ্যে মৌসুমী, শাবনূর, এরা তো আমার সাথেই কাজ করেছে। শাবনূর অনেক ছবি করেছে, শাবনূর তো খুব ভালো আর্টিস্ট। মৌসুমী, শাবনূর এরা তো খুবই ভালো আর্টিস্ট। শাবানা ছাড়া অন্য কোনো আর্টিস্ট ছবি টানতে পারতো ক্রেজ ছিল। ওর সামনে আরো হিরোইনরা ছিল না, তখন তাদের ছবি ওইভাবে। আমার একটি অবাক লাগে
যে না আসলে ভালো যদি ছবি হয়, এখানে প্রোডাকশন হয়, সেরকম যদি হয়, তাহলে হয়তো এখানে যে আর্টিস্ট নাই তা না, সবাই কিন্তু ভালো আর্টিস্ট, কিন্তু ভালো আর্টিস্ট হলেই তো আর হবে না। এখন আপনি গল্প যদি গল্পর উপর নির্ভর করে, তারপরে আপনার সমস্ত কিছু নির্ভর করে গল্প ডাইরেক্টরের উপরে। হ্যাঁ, আপনার যদি সেরকম যদি গল্প হয় আর আপনার যদি ভালো ডাইরেক্টর হয়, তবে একটা আর্টিস্ট যে কোনো একটা আর্টিস্টকে সে তৈরি করতে পারে। তখন কো প্রোডাকশনের যে ওইখান থেকে আর্টিস্ট আনতে হয় না। আপনি যদি একটা ভালো মানে পরিচালক হন আর ভালো গল্প থাকে, তখন কি আর দরকার হয়? ওরাও তো আর্টিস্ট তৈরি করে না। আগে এখানে কি হতো, সবাই কি ইন্ডিয়া থেকে আর্টিস্ট আনতো? এখানকার ডাইরেক্টররাই তো আর্টিস্টকে তৈরি করতো সেই ভাবে। একটা মার চরিত্র, একটা বাবার চরিত্র, একটা ভিলেনের চরিত্র, একটা তুমি একা যেতে পারবে? কখনো না, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। হাঁটু জলে নেমে কন্যা হাঁটু মাজন করে। এক সময়ের কিংবদন্তি অভিনেত্রী শাবানা, তাকে এখন চেনা যাচ্ছে না। হঠাৎ করে কেন এমন বুড়ো হলো এবং তাকে দেখতে কেন এমন লাগছে? প্রিয় দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী ছিলেন শাবানা। এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন তিনি। তার সিনেমা মানেই হিট। আর সেই শাবানা এখন ইতিমধ্যেই বুড়ো হয়ে গেছেন। তার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছবিটিতে দেখা যাচ্ছে তার স্বামী এবং তার ছেলে একসাথেই ছবি উঠেছে। মূলত ছেলের আবদার মিটাতেই শাবানা এমন একটি ছবি উঠেছেন। আবার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন। তবে তার এই ছবি ভক্তবিন্দুরা দেখে যেন অবাকই হয়েছেন। শাবানাকে দেখতে বেশ আগের মতো নেই। তিনি দেখতে অনেকটাই বুড়ো হয়ে গেছেন এবং চেনাই যাচ্ছে না তাকে। তার এই ছবিতে তাকে দেখতে যেন বেশ চিন্তিত লাগছে। একসময় তার মেয়ে হারিয়ে গেছিল এবং হারানোর পর থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিল যে মেয়েকে খুঁজে পেলে আর জীবনেও তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিরবেন না, কোনো সিনেমা করবেন না। আর সেই কথা রাখতেই যেন শাবানা এখন আমেরিকাতে ছেলে এবং স্বামীকে নিয়েই বসবাস করছেন। মাঝখানে কিছুদিন এসেছিলেন স্বামীকে সাথে নিয়ে। মূলত নির্বাচন করার উপলক্ষে স্বামীকে নমিনেশন কিনে দেওয়ার জন্যই আসছিলেন, কিন্তু সেই মুহূর্তে না পেয়ে ফিরে যান আমেরিকায়। আর সেখানেই বসবাস করছেন শাবানা এবং তার ছেলে ও তার স্বামী। প্রিয় দর্শক, শাবানাকে দেখতে কেমন লাগছে? বর্তমান তার এই নতুন ছবি নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য। এই নায়িকা শাবানার একটা ভালো গুণের কথা জানার পর আপনার অবাক হয়ে যাবেন যে আলমগীর সাহেব তিনি বলছিলেন যে নায়িকা শাবানা তিনি শুটিং সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে ঘর চলে যেতেন। তিনি জিজ্ঞাসা করছিলেন যে হে শাবানা, তুমি এরকম করে চলে যাও কেন? তিনি বলছিলেন যে ঘরে গিয়ে তাড়াতাড়ি গোসল করে আমার সারা দিনের যে নামাজগুলো কাজ আছে সেগুলো আমি পড়ি, এই জন্য তিনি তাড়াতাড়ি চলে যায়। বন্ধুরা দেখুন, এই শাবানা তিনি মুভি জগৎ থেকে ছেড়ে দিয়ে হিজাব পরে এখন কত সুন্দর আছে। আর মহান আল্লাহ তাআলা তাকে কত ইজ্জত দান করেছে। কথাই আছে না, আমাদের রব তিনি গফুরুর রহিম। তোমরা যদি পাহাড় পরিমাণও গুনাহ করো, মহান আল্লাহ তাআলাকে তোমরা ক্ষমাশীল পাবে। শুধু পাহাড় কেন, তোমাদের গুনাহ যদি আকাশ পর্যন্ত ঠেকে যায়, মহান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হবে না। বন্ধুরা, তাই চলুন আমরা সবাই নিজেরা আমাদের গুনাহ থেকে মহান রবের কাছে ক্ষমা চেয়ে নেব। এই ভিডিওটি এখানে ধন্যবাদ। ততক্ষণ নিজেদের খেয়াল রাখতে ভুলবেন না।